আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ভিত্তিক শিক্ষণ শেখানো কার্যক্রমে। শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি আসমা বেগম, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। আজ আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন নিয়ে আলোচনায় করব। লেনদেন আলোচনায় প্রথম পর্বে যা থাকছে: লেনদেন কি, লেনদেনের প্রকৃতি, 3 হিসাব সমীকরণ। তো চলো আমরা মূল ক্লাসে চলে যাই। প্রথমেই লেনদেন। লেনদেন লেনদেন শব্দটির অর্থ হচ্ছে দেওয়া এবং নেওয়া, অর্থাৎ গিভ অ্যান্ড টেক। তবে এর আবিধানিক অর্থ হলো আদান প্রদান। আদান প্রদান। তবে ব্যবসায়িক ক্ষেত্রে অনেক ধরনের ঘটনা উদ্ভব হয়, সব ধরনের ঘটনা কিন্তু লেনদেন নয়। তোমরা ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে লক্ষ্য করো। মনে করো মিস্টার সীমান্ত 20,000 টাকা দিয়ে একটি আলমারি ক্রয় করে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে আহত হলেন। এখানে কয়টি ঘটনার উদ্ভব হলো? 2টি ঘটনা। প্রথমেই হলো মিস্টার সীমান্ত কি করেছেন? একটি আলমারি ক্রয় করেছেন 20,000 টাকা দিয়ে, এবং দ্বিতীয় ঘটনাটি হলো তিনি পথিমধ্যে অ্যাক্সিডেন্ট করে আহত হয়েছেন। এখানে 2টি ঘটনা সত্ত্বেও প্রথমটি হলো লেনদেন এবং দ্বিতীয়টি লেনদেন নয়। কেননা প্রথমটিতে কি হয়েছে? আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং একটা পণ্য কেনা হয়েছে, সেটা অর্থের পরিমাপযোগ্যতা রয়েছে। কিন্তু দ্বিতীয় ঘটনাটিতে কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি বা কোনো অর্থের পরিমাপ করা যায়নি যে সে কি ধরনের আহত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে লেনদেন হতে হলে ব্যবসায় প্রতিষ্ঠানের ওই সমস্ত ঘটনাকে লেনদেন বলা যাবে যার দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হবে এবং প্রতিটি লেনদেন কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য করা যাবে। তাহলে আমরা বুঝলাম কি লেনদেন কাকে বলে। এবার দেখো লেনদেনের প্রকারভেদ। লেনদেন 2 প্রকার। লেনদেন এক হলো বাহ্যিক লেনদেন, দুই নম্বরে আছে অভ্যন্তরীণ লেনদেন। আচ্ছা, আমরা লেনদেন পেলাম 2 প্রকার। 1 নম্বরে হলো বাহ্যিক লেনদেন আর 2 নম্বরে হলো অভ্যন্তরীণ লেনদেন। বাহ্যিক লেনদেন কি? বাহ্যিক লেনদেন বলতে বোঝায় একটি ঘটনা 2টি পক্ষ, অর্থাৎ অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে 2টি পক্ষ অথবা 2টি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করবে। মনে করো যে বাড়িওয়ালা কর্তৃক, অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কর্তৃক বাড়িওয়ালাকে 1 মাসের বাড়ি ভাড়া প্রদান। এটি একটি বাহ্যিক লেনদেন, অর্থাৎ 2টি পক্ষের মধ্যে কি হলো? আদান প্রদান হলো। আর অভ্যন্তরীণ লেনদেন হলো প্রতিষ্ঠানের ভিতরে, অর্থাৎ অভ্যন্তরে যে ব্যবসা প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থার পরিবর্তনটা হবে সেটা হবে অভ্যন্তরীণ লেনদেন। মনে করো যে একটি মেশিনারিজ বা একটি আসবাবপত্র দীর্ঘদিন ব্যবহারের ফলে এর যে উদ্ভূত অপচয় বা মূল্য হ্রাস, সেটি হলো অভ্যন্তরীণ লেনদেন। এখন অপচয় বা মূল্য হ্রাস আমরা আসি। অপচয় হলো একটি ব্যবসা প্রতিষ্ঠানের একটি আসবাবপত্র বা কলকবজা বা মেশিনারিজ দীর্ঘদিন ব্যবহারের ফলে কি হতে পারে? এর ধীরে ধীরে মূল্য হ্রাস হতে পারে। এটি হলো অভ্যন্তরীণ লেনদেন। তো চলো এবার আমরা লেনদেনের প্রকৃতি এবং বৈশিষ্ট্যে চলে যাই। লেনদেন হতে হলে আমাদের হিসাব বিজ্ঞান বই লেনদেন হতে হলে কয়টি প্রকৃতি থাকতে হবে? 7টি প্রকৃতি বা বৈশিষ্ট্য ধরা হয়েছে। শিক্ষার্থীরা লক্ষ্য করো লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্যে প্রথমেই আসছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থাৎ লেনদেন হতে হলে কি হতে হবে? অর্থের অঙ্কে পরিমাপযোগ্যতা থাকতে হবে। মনে করো যে একটি প্রতিষ্ঠানের ম্যানেজারের মৃত্যু হওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানের কি হলো? ক্ষতি হলো, কিন্তু আর্থিক অবস্থা মানে অর্থ দ্বারা এর পরিমাপ করা যায়নি বলে এটি লেনদেন নয়। অপরপক্ষে যদি মনে করো আগুনে
পুড়ে বা অর্থাৎ আগুনে পুড়ে বিনষ্ট হলো 20,000 টাকার পণ্য, তাহলে এটি হবে লেনদেন। 2 নম্বরে আসো আর্থিক অবস্থার পরিবর্তন। লেনদেন হতে হলে অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। মনে করো 20,000 টাকা দিয়ে একটি আলমারি ক্রয় করা হলো, তাহলে এটি কি হবে? লেনদেন হবে। এতে করে কি হলো? আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা বলতে আমরা বুঝি দুটি পক্ষ, অর্থাৎ লেনদেন হতে হলে দুটি পক্ষ থাকতে হবে। এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, আরেক পক্ষ সুবিধা দিবে। যিনি গ্রহণ করবেন তিনি হলেন গ্রহীতা, আর যিনি দিবেন তিনি হলেন দাতা। মনে করো যে কর্মচারীকে 500 টাকা বেতন প্রদান, তাহলে এখানে কি হলো? বেতন একটি পক্ষ এবং নগদ টাকা প্রদান করা হলো, নগদ একটি পক্ষ। তারপরে আসো স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। লেনদেন হতে হলে অবশ্যই কি হতে হবে? লেনদেন পদ্ধতি স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। একটির সাথে আরেকটি মিল থাকতে পারে, কিন্তু হবে স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। মনে করো তুমি 10,000 টাকার পণ্য বিক্রয় করে 1 তারিখ 10,000 টাকার পণ্য বিক্রয় করেছো এবং 7 তারিখে গিয়ে তুমি সেই টাকা পেলে, অর্থাৎ 7 তারিখে তোমার নগদ প্রাপ্তি হলো 20,000 টাকা। তাহলে ধারে পণ্য বিক্রয় হবে একটি লেনদেন, এবং 7 তারিখে যে তুমি নগদ প্রাপ্তি হলো সেখানে হবে আরেকটি লেনদেন। অর্থাৎ প্রতিটি লেনদেনই স্বতন্ত্র, অর্থাৎ আলাদা। দৃশ্যমানতা। লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে। দৃশ্যমান বলতে বুঝি আমরা যেটা দেখা যায়, অর্থাৎ মনে করো যে 5,000 টাকা দিয়ে একটি আলমারি ক্রয় করা হলো, তাহলে এটি একটি লেনদেন। আর অদৃশ্যমান যে ব্যবসা প্রতিষ্ঠানে আসবাবপত্র দীর্ঘদিন ব্যবহারের ফলে যে উদ্ভূত অপচয়, এটি হলো অদৃশ্যমান লেনদেন। ঐতিহাসিক ঘটনা। অতীতে ঘটে যাওয়া ঘটনাও লেনদেন হয়। মনে করো অনাদায়ী পাওনা সঞ্চিতি। তারপর আছে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। লেনদেন হতে হলে অবশ্যই আমাদের কি হতে হবে? হিসাব সমীকরণের প্রত্যেকটি উপাদানকে প্রভাবিত করতে হবে। অর্থাৎ হিসাব সমীকরণটি কি? A সমান L প্লাস E। এখন চলো আমরা তৃতীয় পয়েন্টটি আলোচনা করি, হিসাব সমীকরণ। হিসাব সমীকরণটি হলো A সমান L প্লাস E। A হলো অ্যাসেটস অর্থাৎ সম্পদ, L হলো লায়াবিলিটিস দায়, E হলো ইকুইটি মালিকানা সত্ত্ব। অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানে কি হতে হবে? মোট সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব হতে হবে। এখন লক্ষ্য করো, আমরা A সমান লিখি, A সমান সম্পদ সমূহ, অ্যাসেট হলে হতো সম্পদ, অ্যাস যোগ হওয়াতে সম্পদ সমূহ, L ফর লায়াবিলিটিস, লায়াবিলিটিস হলো দায় সমূহ, E ফর ইকুইটি, ইকুইটি হলো মালিকানা সত্ত্ব। অর্থাৎ আমরা কি পেলাম? যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের যে পরিমাণ সম্পদ হবে সেই পরিমাণ দায় এবং মালিকানা সত্ত্ব হবে। এখন যদি আমরা হিসাব সমীকরণটিকে বর্ধিত করি, অর্থাৎ হিসাব সমীকরণটিকে বাড়াই, তাহলে কি দাঁড়ায় দেখো? A সমান L প্লাস C প্লাস R মাইনাস EX মাইনাস D। লক্ষ্য করো শিক্ষার্থীরা ভালো করে, আমরা এখানে A পেলাম, এখানেও আমার A আছে, এখানে L আছে, এখানেও L আছে। এখন দেখো এখানে যে ইটি, এই ইটি এখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ইটার মধ্যে কি আছে? 4টা উপাদান আছে। অর্থাৎ এই ইটাকে ভেঙে আমাদের কি হলো? 4টা উপাদান হলো। এখন দেখো এই 4টা উপাদান কি কি? মনে করো C ফর ক্যাপিটাল, ক্যাপিটাল হলো মূলধন, তারপর হলো R রেভিনিউ, রেভিনিউ হলো I, EX
এক্সপেন্সেস, এক্সপেন্সেস হলো ব্যয় বা খরচ। ডি হলো ড্রয়িংস, হলো উত্তোলন। অর্থাৎ আমরা কি পেলাম যে এই ইটাকে যখন ভাঙা হয়, অর্থাৎ ইটার মধ্যে যে চারটি উপাদান, সেই চারটি উপাদান হলো সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। অর্থাৎ ক্যাপিটাল মূলধন, ক্যাপিটাল হলো মূলধন, রেভিনিউ আয়, এক্সপেন্সেস ব্যয় বা খরচ, ড্রয়িংস হলো উত্তোলন। অর্থাৎ চারটা উপাদান আমরা কি পেলাম? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। তাহলে আমরা বলতে পারি যে মালিকানা সত্ত্বের মধ্যে কয়টি উপাদান? চারটা উপাদান। এখন আমরা লিখতে পারি এখন লক্ষ্য করো এই মালিকানা সত্ত্বকে কিভাবে চারটি উপাদান প্রভাবিত করে। আমরা এখানে লিখলাম মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব অর্থাৎ আমরা ইকুইটি দিয়ে রাখি। মালিকানা সত্ত্ব, আমরা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে চারটা উপাদান পেলাম, যেমন মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এখন লক্ষ্য করো আমরা এখানে লিখি মূলধন, মূলধন হলো ক্যাপিটাল, তারপরে লিখতে পারি আয় হলো রেভিনিউ, এখানে আমরা লিখতে পারি ব্যয় বা খরচ, ইএক্স দিয়ে দিলাম, তারপর হলো উত্তোলন, উত্তোলন হলো ড্রয়িংস মনে করো। এখন এই উপাদানগুলো কিভাবে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে খেয়াল করো। মালিকানা সত্ত্ব আমরা মিডল পয়েন্টে রাখলাম। এখন আমাদের আছে দেখো মূলধন এবং আয় যদি হয় তখন আমার মালিকানা সত্ত্বটা কি হবে? বৃদ্ধি পাবে। মূলধন এবং আয় যদি ব্যবসা প্রতিষ্ঠানে আসে তখন আমার মালিকানা সত্ত্বটা কি হবে? বৃদ্ধি পাবে। এবং ব্যয় এবং উত্তোলন যদি হয়, ব্যয় এবং উত্তোলন যদি হয় তাহলে আমার মালিকানা সত্ত্বটা কি হবে? হ্রাস পাবে। তাহলে একটি ব্যবসা প্রতিষ্ঠানে যখন মূলধন আসবে তখন কি হবে? মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পাবে এবং আয় হবে। মনে করো যে তুমি 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করলে, তখন তোমার কি হলো? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল। আয়, মনে করো তুমি 50,000 টাকার পণ্য বিক্রয় করলে, তোমার আয় হলো, তখন তোমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল। ব্যয়, মনে করো 30,000 টাকার পণ্য তুমি ক্রয় করেছো, তখন কি হবে? ক্রয় করার ফলে নগদ টাকা চলে গেছে, অর্থাৎ ব্যয় হয়েছে, এই জন্য তোমার কি হবে? মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি উত্তোলন করা হয় তখন কি হয়? মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তাহলে আমরা বলতে পারি মালিকানা সত্ত্ব সমান মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এখন আমাদেরকে জানা উচিত যে মালিকানা সত্ত্বটা আসলে কি, সম্পদ কি এবং দায় কি। সম্পদ আমরা কি বলবো? সম্পদ হলো একটা ব্যবসা প্রতিষ্ঠানের অর্থনৈতিক পরিসম্পদ, অর্থাৎ মনে করো আসবাবপত্র, দালান কোঠা, কলকবজা ইত্যাদি হলো সম্পদ। দায় হলো তৃতীয় পক্ষের দাবি, অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষের যে দাবি, সম্পদের উপর যে তৃতীয় পক্ষের দাবি, সেটাই হলো দায়। অর্থাৎ মনে করো পাওনাদার ঋণ গ্রহণ করলে যে পাওনাদার সৃষ্টি হয় তা। আর মালিকানা সত্ত্ব হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, অর্থাৎ ওই সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি বাদ দেওয়ার পর যা থাকে তাই হলো মালিকানা সত্ত্ব। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে মালিকানা সত্ত্ব সমান মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। তাহলে আমরা কি করতে পারবো? যে অঙ্কে যদি আসে যে মালিকানা সত্ত্ব নির্ণয় করো, তাহলে আমরা কি করব? এর উপর ডিপেন্ড করে, এই সূত্রটার উপর ডিপেন্ড করে আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করব। তো আমি তোমাদের সাথে কি করলাম? দ্বিতীয় অধ্যায়ের লেনদেনের প্রকৃতি, হিসাব সমীকরণ, অর্থাৎ হিসাব সমীকরণটি পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে আলোচনা করে দিলাম।
এর ভিত্তিতে আমরা কি করব, মালিকানা সত্ত্ব তৈরি করব পরবর্তী ক্লাসটিতে, অর্থাৎ আগামী ক্লাসে আমরা এর উপর ডিপেন্ড করে মালিকানা সত্ত্ব তৈরি করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।